যে কোথায় অ্যারেস্ট করে রাখা যায় সেই কাজে তাদেরকে বেশি ব্যবহার করছে। এই রাজ্য থেকে রেগুলেটরি কাজের সাথে যারা যুক্ত বা কোনো অনৈতিক কাজ যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলতে দেখতে পাচ্ছি না। অর্থাৎ একটা প্রশ্ন যে রায় মিলে যে ইনসাফ ঠিক তারপরে হুমায়ুন কবির বলছেন যে তেলেঙ্গানায় তিনি বাবরি মসজিদ গড়ে তুলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন। সুপ্রিম রায়দানে দেখা গেছিল 377 কোটি জন্য রাম মন্দিরের জন্য গৃহীত হয়েছিল এবং বাবরি মসজিদের জন্য 5 একর জমি। শুধুমাত্র অর্থের অভাবে এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি। তাহলে যে বা যারা বলছে এই কথাগুলো তারা কি অর্থ দিয়ে সাহায্য করা উচিত নাকি এই কথা দিয়ে শুধু রাজনীতি করাটা তাদের কাজ হয়ে যাবে? দেখুন, বাবরি মসজিদের যে রায় হয়েছে অবশ্যই রায়কে যে রায় দিয়েছে সেই রায়ের যদি আপনারা অর্ডার শিটটা পড়েন তাহলে বুঝতে পারবেন শুরু থেকে যে কথাগুলো বলে আসছে 1949 বিভিন্নভাবে 1992 পর্যন্ত যে কথাগুলো বলে আসছে তাহলে দেখতে পাবেন রায়টা কোন পক্ষে দিয়েছে, পক্ষে কি বা হিসাবের পক্ষে দিয়েছে কিনা বিশ্বাসের উপরে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে বাবরির যে জায়গাটা ছিল সেই জায়গার পরিবর্তে অন্য জায়গায় জায়গা দিচ্ছে। আপনি বলছেন অর্থের অভাবে। এই জায়গাটা কি যারা ওখানে বাদী পক্ষে ছিলেন বা বিবাদী পক্ষে দুটো পক্ষের মধ্যে সেই ধরনের জায়গা নিয়ে আমাকে এই জায়গাটা দাও, আমাকে ওই জায়গাটা দাও, এটা কিন্তু কোনো আলোচনাই হয়নি। কোর্ট সব স্বীকার করছে বাবরিকে শহীদ করা অনুচিত হয়েছে, ওকে ভাঙা অনুচিত হয়েছে, এটা অন্যায় হয়েছে, সব অন্যায় হয়েছে। যারা অন্যায় করেছে সব এরা দোষী, এটা দোষী, এটা দোষ করেছে, এটা অনুচিত বললো। কিন্তু শেষে কি বললো? অন্যায় হওয়ার পরেও বিশ্বাসের জায়গা থেকে, আস্থার জায়গা থেকে তুমি ওই জায়গায় যাও আর তুমি এই জায়গাটা নাও। এটা অনেক বিতর্ক আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর একটা কথা বলে দিচ্ছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবার আপনারা এখন কি বলেন, নর্মাল ইনসাইটি করছে আপনার বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবেন, কে কোথায় মসজিদ করবেন, কে কোথায় মন্দির করবেন সেটা আমি আপনি ডিসাইড করতে পারি না। মন্দির মসজিদ করতে গেলে অবশ্যই সেই জায়গার মালিকানা আপনার মন্দির করলে দেবদেবীর নামে উৎসর্গ করতে হবে, আর মসজিদ করতে গেলে জুমা মসজিদ করতে গেলে সেটা অফ করতে হবে। আগে এগুলোকে করতে বলুন, তারপরে হবে কথা। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক, অথচ শুভেন্দু অধিকারী যে সরকার, বিজেপি সরকার কেন্দ্রের, তার বিদেশি সচিব আছে, বাংলাদেশের সচিবের সঙ্গে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশ সরকারকে এখানে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটা যাতে না হয়, এবং পাশাপাশি বললেন যে বাংলাদেশিদের সঙ্গে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল আগামীতে সেই সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয় সে ব্যাপারে আমরা আলোচনা করি। কি বলবেন? শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন, তার দল দেশ চালাচ্ছে, শুভেন্দুবাবুর কথা কি শুনছে? খোঁজ নিয়ে দেখুন, ভিসা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। মানে এতদিন রাষ্ট্রগুলোতে ঘোষণা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আদানি বা কর্পোরেট যারা বিদ্যুৎ পাঠাচ্ছে, যারা হেভি মুনাফা লুটছে, তাদের বিদ্যুৎ পাঠানোটা আটকাতে পারছে না। গরিব মানুষের যারা ওই পেঁয়াজ পাঠায়, চাষিভুষি মানুষ, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। শুভেন্দুবাবুর কোনো কথা দেশের তার দল দিল্লি থেকে একদম শুনছে, শুধুমাত্র এখানে বাজার গরম করার জন্য এই কথা বলছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শুনলাম না যে পেঁয়াজ আমরা বন্ধ করবো। উল্টে শুভেন্দুবাবু বলেন পেঁয়াজ আটকাচ্ছি, 100 টন চাল পাঠিয়ে দিল, আগামী দিনে আবার নাকি পাঠাবে। কথা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবুর কথাতে তো আর বিদেশ নীতি তৈরি হয় না, একটা বিদেশ নীতি আছে, ফরেন পলিসি আছে, সেটার বাইরে আমরা যেতে পারি না। ওটার বাইরে গেলে গ্লোবালি আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন রাজ্যে পলিটিক্স করার জন্য অবশ্যই এক কথা বলতে পারে, শুভেন্দু অধিকারী এক কথা বলতে পারে, মমতা ব্যানার্জি আরো ভয়ঙ্কর কথা বলে দিতে পারে, কিন্তু জবাবদিহি দেশকে দিতে হবে। সুতরাং আগামী দিনে আমরা এমন কথা বলবো না, সেটা জবাবদিহি আমাদের দেশ দিক। যেমন বাংলাদেশে গিয়ে বলছে কি, এখানে বলছে পেট্রোপোলে জাহাজকে দেবো, আর ওখানে গিয়ে বলছে সম্পর্ক স্বাভাবিক হোক। তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমাদের মাথায় হাত করতে হবে, এগুলো অনুচিত। তাহলে কি শুভেন্দুর কথা দল শোনে না? তার নেতারা একটা নয় 100টা উদাহরণ দিয়ে দেবো। সে ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত কোটা শুনেছে। দেখুন, সুজয় কৃষ্ণ ভদ্র বললে কেউ বুঝতে পারবে না কালীঘাটের বিখ্যাত কাকু বলে। কালীঘাটের বিখ্যাত কাকুর একটা বিখ্যাত উক্তি আপনাদের বলি, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমি পর্যন্ত। তার একাধিক প্রমাণ আমরা পেলাম। ওই ভয়েস যখন ভয়েস রেকর্ড করার জন্য সেটা টিএসপি
মিটিংয়ের জন্য বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গেল। কোর্ট ধমক দেওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি দিল, কিন্তু এখনো রিপোর্টটা কোর্টে মনে হয় সাবমিট হয়নি। ভাবতে পেরেছেন কত প্রভাবশালী? এখন সিবিআই ডাকছে, সিবিআই উচিত হচ্ছে তুলে নিয়ে চলে যাওয়া, সেটা তুলে নিয়ে যাচ্ছে না কেন? বাজার গরম করছে। আর এই যে বাইনারি তৃণমূল আর বিজেপির মধ্যে যে সম্পর্ক আছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে। আর একটা বিষয় সেটা হলো যে অভয়া কাণ্ডের তো 4 মাস কমপ্লিট হলো গতকালকে। সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টে দুপক্ষের তরফে জায়গা এখনো ভাবাচ্ছে আমাদেরকে। আজ সিবিআই যে সম্মানের জায়গায় ছিল বছর 5 আগে, আপনি পাড়াতে গিয়ে, এলাকাতে গিয়ে, মহল্লাতে গিয়ে, বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষকে সিবিআই সম্পর্কে এমনি সিবিআই কন্ডিশনের অনেক নিচে। তারপরে এই একটা এত ভয়ঙ্কর কেস, এত মানুষ প্রতিবাদ হওয়ার পরেও অন্তত সিবিআই উচিত ছিল এই মানুষের যে প্রচেষ্টাকে সম্মান দিয়ে দ্রুত এটাকে নিষ্পত্তি করা, যারা দোষী তাদেরকে কনভিক্ট ঘোষণা করার জন্য কোর্টকে বা সমস্ত রিপোর্ট সাবমিট করা। ভাগ্যের বিষয় আমরা সেই অগ্রগতি দেখতে পাচ্ছি না। 4 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আমাদের সামনে সেটা আসলো না। এটা আমাদের ভাবাচ্ছে। এবং সিবিআইয়ের যে তাদের নামের পরিচে তারা সুবিচার করতে পারছে না। আমি সিবিআই আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা এটাই, আপনাদের নামের প্রতি আপনারা সুবিচার করুন দ্রুত। তিলোত্তমাকে যারা খুন করে, ধর্ষণ করেছে, যারা যেগুলো এই অন্যায়ের সাথে যুক্ত, তাদেরকে কারা কারা ছিল বা কে কে ছিল সেগুলোকে পাবলিক ডোমিনে কোর্টের মাধ্যমে ডিসক্লোজ করা হবে। প্রচুর দেখুন, যদি জনগণনা হয়, জনগণনা আপনার জাতিভিত্তিক জনগণনা হয়, অবশ্যই অনেকটা হবে। তবে একটা কথা বলে রাখি, প্রচুর চিৎকার করছেন এখানে শুভেন্দু অধিকারী মহাশয়রা, বিজেপিরা চিৎকার করছে। বর্ডারে কারা আছে? বিএসএফ, এসএসবিরা আছে। এটা খোঁজ নিয়ে দেখুন, এখন বিহারে বর্ডারে ডিপ্লয়মেন্ট করে দিয়েছে ফোর্সে। যারা শুভেন্দু অধিকারী বাবুদের কথাই বা কারো কথায় হিন্দুরা অত্যাচারিত হয়ে দেশে আসতে চাইছে, আমাদের ইন্ডিয়াতে আসতে চাইছে, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে।